সবাইকে ওয়েলকাম করছি আপনার প্রিয় শো টক উইথ নাহারে এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, যেখানে আমরা কথা বলি সময়ের সেরা মানুষের সঙ্গে, শুনি তার জীবনের গল্প, জানি তার অভিজ্ঞতার কথা এবং খুঁজি ভবিষ্যতের পথ। প্রিয় দর্শক, প্রতি পর্বের মতো আমাদের আজকের পর্বেও একজন অতিথি আমন্ত্রিত আছেন। আজকে আমাদের সাথে আছেন কাজী মাহফুজা আক্তার। চলুন দর্শক আমরা চলে যাই কাজী মাহফুজা আক্তারের কাছে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকে দেখতে খুবই মিষ্টি লাগছে। আপনার ধন্যবাদ। পেশাগত জীবনে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার হিসেবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল? আম সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আমি উপজেলা অ্যাকাউন্টস অফিসার হিসেবে ঢাকার বাইরে আমার পোস্টিং হয়েছিল এবং সেটা হচ্ছে বরিশালে। বরিশালে। তো এটা আমার কাছে ওই সময়টুকু আমার কাছে খুব চ্যালেঞ্জিং ছিল। অডিট এবং অ্যাকাউন্টস সেক্টরে নারীদের অংশগ্রহণ নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি? নারীরা এই সেক্টরে এখন খুব ভালো করছে। একটা সময়ে হয়তো অনেকে ভাবতো যে এই পেশাটা নারীদের জন্য কতটা উপযোগী হবে বা নারীরা কতটা কোপ আপ করতে পারবে। বাট এখন অনেক নারীরা আসছেন এগিয়ে আসছে। এবং খুবই ভালো করছেন। যেমন আমাদের এই গভর্নমেন্ট সেক্টর বলি বা আদার সেক্টর বলি, কমার্শিয়াল যে সেক্টরটা আছে, দুটো সেক্টরেই অনেক নারীরা কাজ করছেন, ভালো করছেন। মানে আগের থেকে দৃশ্যপাট একদম আলাদা। একদমই আলাদা, একেবারেই আলাদা। এখন নারীরাই বেশি এগিয়ে আসছে। একদম। বাংলাদেশে ফিনান্সিয়াল ট্রান্সপারেন্সি কতটা নিশ্চিত করা সম্ভব হচ্ছে বলে আপনি মনে করেন? আমাদের কাজটাই ফিনান্সিয়াল ট্রান্সপারেন্সির উপরে। আমরা যারা অডিট অ্যান্ড অ্যাকাউন্টসে কাজ করছি, অডিটর হিসেবে কাজ করছি, আমাদের কাজটাই ফিনান্সিয়াল ট্রান্সপারেন্সি নিশ্চিত করা এবং গভর্নমেন্টের যে টাকাটা, বাজেট বলি আমরা যেটাকে, সেটা যেন পূর্ণাঙ্গভাবে রুলস রেগুলেশনসের ভিত্তিতে এটা কনজিউম হয় এবং জনগণের উপকারে আসে, যেন অপচয় না হয়, সেটা মেনটেন করাই আমাদের কাজ। তো অবশ্যই এই সেক্টরের অনেক অবদান আছে এই ফিনান্সিয়াল ট্রান্সপারেন্সি নিশ্চিত করার ক্ষেত্রে। আচ্ছা, এই সেক্টরে প্রবেশ করতে গেলে একজন তরুণ তরুণীর কি ধরনের প্রস্তুতি নেওয়া উচিত? আসলে অডিট অ্যাকাউন্টসে যারা আমরা কাজ করি আমরা কিন্তু বিভিন্ন সেক্টর থেকে আসি। পড়াশোনার কথা যদি বলি, যে বিজ্ঞান, আহ, ব্যবসায়িক পরিচিতি বা আর্টস, যে কোনো ক্ষেত্র থেকে এখানে আসতে পারে, কাজ করতে পারে এবং অ্যাকাউন্টসের উপর অবশ্যই একটা ভালো নলেজ থাকতে হবে। কেউ যদি মনে করে যে আমি অ্যাকাউন্টসের উপরে কাজ করব, অ্যাকাউন্টসের উপর আমি একটু পড়াশোনা করব, তাহলেই সে পারবে, আমার কাছে মনে হয়। কর্পোরেট সেক্টরে আর্থিক অনিয়ম কমাতে অডিটরদের ভূমিকা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমি যদিও সরকারি হিসাব রক্ষণের কাজটা করি, কিন্তু আমি মনে করি যে আমাদের যে বড় একটা প্রাইভেট সেক্টর আছে, সেটা অনেক বড় একটা বিশাল একটা ক্ষেত্র। তো সেইখানে এই অডিটিংটা অনেক বেশি জরুরি আমি মনে করি। কারণ সরাসরি সরকারের অন্তর্ভুক্ত যে আমি বলবো যে পাবলিক, হ্যাঁ, সেটা হচ্ছে সরকারের বাইরের যে বাজেটারি যেই সেক্টরটা, সেখানে অনেক বেশি লোক জড়িত। সো ওই ক্ষেত্রে ওই সেক্টরগুলোতে অডিটিংটা আরো বেশি প্রয়োজন। আপনার জীবনের কোনো বিশেষ অভিজ্ঞতা শেয়ার করবেন যা আপনাকে এই ক্যারিয়ারে অনুপ্রাণিত করেছে? বিশেষ অভিজ্ঞতা আসলে কি বলবো, আমি আগে ছিলাম একেবারেই ডিফারেন্ট একটা ক্ষেত্র ছিল, সেক্টরে ছিলাম। আমি শিক্ষকতায় ছিলাম, শিক্ষকতা পেশায় ছিলাম, পাশাপাশি আমি গান বাজনা করতাম, মানে একেবারেই অন্য একটা সেক্টরে আমি ছিলাম। সেখান থেকে আমি হঠাৎ করে যখন আমি এই সেক্টরে আমার জব হলো, আমি ঢুকলাম। আসলে আমার এই সেক্টর সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না এবং ঢোকার পরে আস্তে আস্তে যখন আমি এটার সাথে রিলেট করলাম, কাজ শুরু করলাম, আমার কাছে ভালো লাগতে শুরু করলো এবং আমি এটার উপরে চেষ্টা করলাম যে যতটা সম্ভব এই রুলস রেগুলেশনস, যে আর্থিক বিধিবিধানগুলো আছে, এগুলো যতটা সম্ভব নিয়ে কোপ আপ করার, শেখার এবং আমার যতটুকু মেধা আছে সেটা এখানে দেওয়ার চেষ্টা করেছি। অডিট কাজের সময় নৈতিকতা কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন?
100% গুরুত্বপূর্ণ। 100 এর বেশি যদি হয় সেটা আরো আরো ভালো। কারণ ওই যে বললাম যে সরকারের টাকাটা আমরা অপচয় রোধ করার জন্য আমরা কাজ করে থাকি। তো এই কাজটা তো মানে এই টাকাটা তো পাবলিকের টাকা, জনগণের টাকা। হুম, তো জনগণের টাকাটা যখন আমরা সেভ করার চেষ্টা করছি সেখানে যদি আমি আমার নৈতিক লেভেলে আ পুরোটা না দিতে পারি, আমার নীতিতে যদি আমি নীতিগতভাবে এটার হুম, সাথে কোপ আপ না করি, তাহলে আসলে আমি এখানে আমি বলব যে আমি অসততার পরিচয় দিব। তো অবশ্যই আমাকে এই বিষয়টাতে সৎ হতে হবে এবং কোনোভাবেই যেন আমার জনগণকে আমরা যে হুম, হুম, সেবাটা দিচ্ছি সেটা থেকে তারা যেন বঞ্চিত না হয়। সেটা অবশ্যই হুম। নিশ্চিত করতে হবে। বাহ! ডিজিটাল যুগে ফাইন্যান্সিয়াল অডিট কিভাবে সহজ বা জটিল হয়ে উঠেছে? ডিজিটাল এখন যে কি বলবো আমি যে প্রযুক্তির যে সুবিধা, সেই সুবিধাটা তো আমাদেরকে নিতেই হবে। হুম। আমরা যত দিন যাচ্ছে ডে বাই ডে আমরা তো আরো আধুনিক হচ্ছি। আধুনিক হচ্ছে। আরো বেশি আমরা নিত্য নতুন আরো কিছু আসছে। অনেক কিছু আসছে। প্রযুক্তির এই যে সুবিধা অসুবিধা ২ টোই আছে কিন্তু সুবিধাগুলোকে আমাকে নিতে হবে। হুম। সেই সুবিধাগুলোকে আমাদেরকে কাজে লাগাতে জানতেও হবে। হবে যে কি, কি সুবিধা। এবং মজার বিষয় হচ্ছে এই অডিটের জন্য এই প্রযুক্তি একটা বিশাল আশীর্বাদ। হুম, হুম, হুম। আমরা এখন আমাদের কাজ অনেক সহজ হয়ে গেছে এবং ঝুঁকিটা অনেক কমে গেছে কমে গেছে। ডিজিটালাইজেশন এর কারণে। হুম, হুম। চাকুরি এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ব্যালেন্স কিভাবে বজায় রাখেন? আসলে এটা আমার মনে হয় যে সব আ নারীরাই পারে। হ্যাঁ, হ্যাঁ। আমরা আমরা নারী সব আমরা পারি। সবই পারি। হ্যাঁ, তো আমরা সেটাই। এটা হয়ে যায়। এটা হয়ে যায়। এটা ইচ্ছাশক্তি থাকলে একটা হুম, মানুষের হুম, পক্ষে আসলে এটা ব্যালেন্স করা কোনো হুম। সমস্যা না আমি মনে করি। আসলে দর্শক আপু খুব সুন্দর কথা বলেছেন যে ইচ্ছা শক্তি এবং আমরা নারী আমরা সব পারি। নারী নারীরা আসলে অনেক কিছুই পারে। সবচেয়ে বড় যে ক্ষমতা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে গর্ভধারণ ক্ষমতা। তো এর থেকে আর বড় কি হতে পারে? তো নারীর পক্ষে অনেক কিছু করাই সম্ভব। বাহিরে সামলিয়ে অফিস করে এবং ঘর সামলানো ২ টাই কিন্তু একজন নারী করতে পারেন। যেমন আপু কিন্তু বাসা সামলাচ্ছেন, অফিসে যাচ্ছেন, অফিস সামলাচ্ছেন, আবার বাসায় আসছেন, আবার বাসা সামলাচ্ছেন। কিন্তু একজন পুরুষ তো ওইভাবে বাসাটা সামলাতে পারবে না। ওই গুণাবলী হয়তোবা তার মধ্যে নেই বা আল্লাহ পাক দেয়নি। তো আমরা নারীরা আমরা জাস্ট একটু ওই যে বলল নিজের প্রতি আত্মবিশ্বাস, দৃঢ় মনোবল এবং ইচ্ছাশক্তি এগুলো থাকলেই কিন্তু আমরা যেকোনো কিছুই করতে পারবো। আচ্ছা আপা এখন আপনার ভবিষ্যতে আপনি কোন রোল বা পজিশনে নিজেকে দেখতে চান? মানে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি আপনার? আমি আসলে সেই অর্থে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা করি না। আ আমার মনে হয় যে আমার প্রতিটা মানে এই সময়টা যেন আমি উপভোগ করতে পারি। হুম, হুম, হুম। আ এবং আমি যদি এখন আমার সময়টাকে ভালোভাবে কাজে লাগাই তাহলে আমার ভবিষ্যৎটা অবশ্যই সুন্দর হবে। সুন্দর হবে। তো আমি মনে করি যে আমার প্রেজেন্টটাকে আমি উপভোগ করি এবং এটাকে আমি আরো যত সুন্দর করে সাজানো যায় সেই বাহ! চেষ্টাটা করি। চমৎকার লাগলো শুনে। খুব ভালো লাগলো। আপু আমরা টক উইথ নাহারের হচ্ছে র‍্যাপিড ফায়ার সেগমেন্টে চলে এসেছি। আপনারা প্রস্তুত আছেন তো? একদম। আচ্ছা। টি না কফি কোনটা আপনার বেশি পছন্দ? কফি, ওয়াও! কফি তো সবার পছন্দ। অফিসে আপনার ফেভারিট টুল ক্যালকুলেটর না সফটওয়্যার? সফটওয়্যার, আপনার বেশি পছন্দ সকাল নাকি রাত? রাত, ওয়াও! আপনার প্রিয় শহর খুলনা। আর নিজের মাতৃভূমি না? না, আচ্ছা, খুলনা আমার মাতৃভূমি না। বাট আমি খুলনা একবারই গিয়েছি। আচ্ছা আমার কাছে শহরটা ভালো লেগেছে। ভালো লেগেছে। অবসর সময়ে বই পড়া নাকি ভ্রমণ কোনটা? দুটোই। টাকা নাকি সময় কোনটা বেশি সময় মূল্যবান? অবশ্যই। এক শব্দে নিজেকে কিভাবে বর্ণনা করবেন? ভালো মানুষ। ওয়াও! আপনার প্রিয় রোল মডেল কে? ফেরদৌসী রহমান। আচ্ছা। আপনি যদি এই মাহফুজা না হতেন তাহলে কোন মাহফুজা হতেন? উম হয়তো সঙ্গীত শিল্পী। হ্যাঁ, ওই পয়েন্টে আমরা আসবো। আচ্ছা যদি চাকরিতে না থাকতেন তাহলে কোন পেশায় যাইতেন? গায়িকা নাকি? আম হ্যাঁ, হয়তোবা গায়িকা হতাম। তবে আমার বিশেষ দুর্বলতা ছিল নিউজ প্রেজেন্টেশন এর উপরে। আচ্ছা, আচ্ছা, সেটাও হতে পারতাম। আচ্ছা। কোন শব্দ শুনলেই আপনি সবচেয়ে বেশি মোটিভেটেড হন? স্বাধীনতা। তাই না? একদম। আচ্ছা, আপনি তো জব করছেন কিন্তু আমরা জানি আপনি খুব সুন্দর গানও করেন এবং অনেক অনুষ্ঠানেও আপনি গায়িকা হিসেবে আছেন।
তো চেষ্টা করি। আসলে হচ্ছে গান নিয়ে আপনার পরিকল্পনা কি, এবং একটি গান আমরা শুনতে চাই। গান নিয়েও ওই যে আমি বললাম যে আমি আসলে খুব সুদূর প্রসারী কোনো পরিকল্পনা করি না। হুম, আম গানটা আমি মনে করি আমার শখের জায়গা, আমার প্যাশন। আমি ছোটবেলা থেকেই গান করি। হুম, গান গাইতে আমার ভালো লাগে। আমার অবসর সময়টা আমি গানের সাথে কাটাই। হুম, হুম, তো গান নিয়ে কোনো পরিকল্পনা সেভাবে নেই। তবে ভালো কিছু গান করতে চাই। আমার অলরেডি কিছু মৌলিক গান হুম, এসছে। এসেছে। YouTube এ চলে আসছে। আর আরো কিছু গানের কাজ হুম, হুম, চলছে। চলছে। তো আপাতত এটাই তো গান নিয়ে আমাদের দর্শকরা তো পরিকল্পনা। চেয়ে আছে আপনার কণ্ঠে গান শোনার জন্য, এবং আমি নিজেও একটা গান হয়ে যাক আপা। আপনার প্রিয় আহ যেই গান, যেটা শুনলে আপনার মনটা ভালো হয়ে যায়, সেই গান। অসংখ্য গান আছে আসলে। আ আম আমার খুব পছন্দের শিল্পী ফেরদৌসী রহমানের একটা গান করছি। উনার করা একটা প্লেব্যাক সং। গান হয়ে এলে মন যেন বলে সারা বেলা তো সুর নিয়ে নিজের কেমনে বলো রাখে লুকিয়ে গান হয়ে এলে মন যেন বলে সারা বেলা তো সুর নিয়ে নিজের কেমনে বলো রাখে লুকিয়ে ওগো মোর ভাবনা ওগো মোর কামনা এসেছো জীবনে তবু তোমারে যেন বুঝি না এ কেমন অলংকারে কেমন অলংকারে নীলে জড়িয়ে গান হয়ে এলে মন যেন বলে সারা বেলা তো সুর নিয়ে নিজের কেমনে বলো রাখি লুকিয়ে তুমি মোর নয়নে তুমি মোর স্বপনে যে ছবি এঁকেছো সে তো শুধুই রবে গোপনে এ হৃদয়ে অহংকারে হৃদয়ে অহংকারে দিলে ভরিয়ে গান হয়ে এলে মন যেন বলে সারা বেলা তো সুর নিয়ে নিজের কেমনে বলো রাখি লুকিয়ে বাহ! চমৎকার। দর্শক একটা জোরে করতালি হয়ে যাক। এত সুন্দর কণ্ঠ আপা, আমি না অন্য একটি ভুবনে চলে গিয়েছিলাম আপনার এই কণ্ঠে শুনে। ধন্যবাদ। অনেক সুন্দর। আপা, আপনার জন্য অনেক, অনেক শুভকামনা। আমরা নেক্সট এ আরো অনেক অনুষ্ঠানে আপনার আরো অনেক গান শুনতে চাই। আপা, আমরা কিন্তু কথা বলতে, বলতে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। আপনার এই যে আপনার জীবন চলার কথা, ছোট, ছোট স্বপ্ন সত্যি আমাদের হৃদয় ছুঁয়ে গিয়েছে। আপনার কেমন লাগলো টক উইথ নাহারে এসে? আমি খুবই আপ্লুত, খুবই ভালো লাগলো। আম আপনার সাথে এইটুকু সময় স্মরণীয় হয়ে থাকবে এবং টক উইথ নাহারের অনেক, অনেক, অনেক শুভকামনা রইল টক উইথ নাহারের জন্য। অনেক ধন্যবাদ। আবারও নতুন কোনো আয়োজনে আপনার সাথে আমাদের দেখা হবে। ধন্যবাদ আপনাকেও। ধন্যবাদ। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে আমাদের এই অনুষ্ঠানে আসতে পারেন। সেক্ষেত্রে আমাদের যে ইনবক্স আছে সেখানে ইনবক্স করবেন। আমাদের ইমেইল অ্যাড্রেস আছে, সেখানে আপনারা আপনাদের আ সিভি দিবেন, শর্ট সিভি, অথবা আমাদের কমেন্ট বক্সেও কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন। দর্শক, আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার নাহার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।